সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বরাবরের মতো আশা করছি যে যেখানে আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব তোমাদের, সেটা হচ্ছে পশুর খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া। তো এখান থেকে তোমাদের যে কোশ্চেন গুলো আসে, যে কোশ্চেন এভাবে আসতে পারে যে পশুর খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া লিখো, অথবা তোমার হে বা খড় কি এবং হে বা খড় তৈরির প্রক্রিয়া লিখো, অথবা সাইলেজ কি, সাইলেজ তৈরির প্রক্রিয়াটা লিখো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোশ্চেনটা কিন্তু তিন ভাবে আসতে পারে: পশুর খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া হিসেবে, অথবা হে বা সাইলেজ তৈরির প্রক্রিয়া হিসেবে। তো আজকে আমরা সেই সম্পর্কে শিখবো, এবং তোমাদের জন্য কিন্তু কোশ্চেন দুটি খুব ইম্পর্টেন্ট পশুপালন অধ্যায় থেকে। তো এই জন্য কিন্তু এই কোশ্চেন দুটি কিন্তু বাদ দেওয়া যাবে না। তো বরাবরের মতোই যে কথাটা বলে থাকি যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রয়োজন মনে হলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে, যাতে তারাও এখান থেকে সামান্য হলেও উপকৃত হতে পারো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যাতে ভবিষ্যতের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করছি আজকে আমাদের মূল আলোচনা। তো সকলকে আবার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আমি সাথে আছি রুমা বেগম, 33তম বিসিএস এর একজন শিক্ষা কর্মকর্তা। তো আজকে আমরা যে বিষয়টি করবো যে পশুর খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া কি। তাহলে যে আজকে আমরা যেটা করবো যে তোমাদের কোশ্চেনটা আসতে পারে হে বা খড় বলতে কি বুঝো। তো হে বা খড়ের আরেকটা হচ্ছে শুষ্ক ঘাস। শুষ্ক ঘাস তো বছরের সব সময় মাঠে ঘাস পাওয়া যায় না। তো দেখা যায় কি যে আমরা জানি যে বছর সবসময় মাঠে ঘাস পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে মাঠে যখন প্রচুর ঘাস জন্মায়, তখন অতিরিক্ত যে ঘাসের যে আর্দ্রতা থাকে, সেই আর্দ্রতাকে শুকিয়ে শতকরা 15 থেকে 20 ভাগ করে সেই ঘাসটাকে যখন সংরক্ষণ করা হয়, তখন সেই ঘাসকে বলা হয় শুষ্ক ঘাস বা হে। তাহলে হে তৈরির প্রক্রিয়াটা বা পদ্ধতিটা কি আমরা একটু দেখে নিই। যে সকল ঘাসের কাণ্ড নরম, সেই সকল ঘাসই হচ্ছে তোমার কি হে তৈরির জন্য উপযুক্ত, অর্থাৎ শক্ত ঘাস না, যেটার কাণ্ডগুলো নরম হবে সেই ঘাসগুলো। সবুজ ওট বা জব, আমরা ওটস খেয়ে থাকি তাই না, আমরা জানি ওটস এর নাম। তাহলে সবুজ ওট বা জব হে তৈরির জন্য সর্বাপেক্ষা উপযোগী হচ্ছে ফসল। এছাড়াও তোমার হচ্ছে গিয়ে জোয়ার, খেসারি, তারপর হচ্ছে তোমার মাটি কলাই, মটরশুঁটি ঘাস হে তৈরির জন্য কিন্তু ব্যবহার করা যেতে পারে। তবে এইসব ঘাস শুকানোর সময় পাতাগুলো যেন চূর্ণ বিচূর্ণ না হয়, সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। হে তৈরির জন্য প্রথমে ঘাসগুলোকে ভোরের শিশিরে শুকানোর পর তারপর কি করতে হবে, কেটে আনতে হবে। তাহলে আমাদের হচ্ছে কি ঘাসে আমরা জানি যে কি যে আর্দ্রতা বা শিশির পড়ে, সেটা যখন শুকিয়ে যাবে তখন ঘাসগুলোকে কেটে নিয়ে আসতে হবে। ঘাস কাটার পর শুকানোর জন্য কয়েক ঘন্টা ফেলে রাখতে হবে। যদি প্রখর সূর্যালোক থাকে তাহলে তোমার 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ঘাসগুলিকে শুকিয়ে ঘাসের জাজরি দিয়ে মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে, এবং ঘাসগুলোকে শুকানোর পর গায়ে বাঁধতে হবে। তাহলে আমরা এটা মানে খুব সহজ প্রক্রিয়া, কিন্তু জাস্ট একবার করলেই তোমরা পেরে যাবে। তাহলে কি সূর্যালোকে রাখতে হবে, 4-5 ঘন্টা ঘাসগুলোকে শুকোতে হবে, এরপর মাঝে মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তারপর ঘাসগুলোকে গাইড করে করে অর্থাৎ কি আটি করে বাঁধতে হবে। তো এই যে সবুজ তোমার যে সরল ঘাস, এই ঘাসগুলো শুকানোর ফলে কি হয়, তোমার হচ্ছে ঘাসের যে স্বাভাবিক প্রক্রিয়া আছে এবং জীবাণুর যে এনজাইম আছে, সেই এনজাইম প্রক্রিয়াগুলো বাধাপ্রাপ্ত হবে। ফলে কি হবে যে ওই এনজাইম আর কাজ করে সেগুলোকে কি করতে পারবে না, তোমার হচ্ছে কি নষ্ট করতে পারবে না, অর্থাৎ কি হচ্ছে যে তোমার জৈব পদার্থে পরিণত করতে পারবে না। ফলে এই যে পরিপক্ক তোমার সবুজ ঘাস, এই পদ্ধতিতে আমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো।
তাহলে এই হচ্ছে আমাদের হে বা ঘাস তৈরির প্রক্রিয়া। এখন এই ঘাসের তাহলে কি বৈশিষ্ট্য হবে, ঘাসগুলো কেমন হতে হবে সেটা আমরা একটু দেখে নিই। শুষ্ক ঘাস পাতাসহ হওয়া বাঞ্ছনীয়, পাতাসহ হওয়া বাঞ্ছনীয়। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে তোমার পাতায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে। প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে। এবং ঘাসের ফুল ফোটার সাথে সাথে সেই ঘাস কেটে শুকনো ঘাস প্রস্তুত করা উত্তম। তাহলে ঘাসগুলো যখন ফুটবে সেই সময় ঘাসগুলো কাটতে সবচেয়ে বেশি ভালো। এরপর ঘাস যখন উজ্জ্বল সবুজ বর্ণের থাকবে এবং কি হতে হবে, ঘাসগুলো নরম থাকতে হবে এবং নমনীয় থাকতে হবে। তাহলে কি সেক্ষেত্রে হচ্ছে তোমার হেটা ভালো থাকবে বা ভালো হবে। এছাড়াও যে শুষ্ক ঘাস, সেই শুষ্ক ঘাসের শতকরা তোমার হচ্ছে 15 ভাগের আর্দ্রতা বা অধিক রস থাকা কিন্তু উচিত হবে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল আমাদের কি যে হে বা তোমার হচ্ছে গিয়ে হে বা খড় সংরক্ষণ প্রক্রিয়া। এটা কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে আমরা এটা একটু দেখি যে পরীক্ষায় যে কোশ্চেন আসে অনেক সময় এরকম যে তোমাদের মানে হে বলতে কি বুঝো, হ্যাঁ খড়। তো আমরা দেখিয়ে আসলাম যে আমাদের দেশে কি করা হয়, যে শস্য সংগ্রহ করার পরে কিন্তু এটা তৈরি করা হয়। তো এই যে এই দেশের প্রধান শস্য কি, ধান। প্রধান শস্য কি হচ্ছে তোমার ধান। তাই হচ্ছে কি যে প্রধানত ধানের যে খড় আছে, ধানের খড়, সেই ধানের খড়টাকে সাধারণত পশু খাদ্য হিসেবে সংরক্ষণ করা হয়ে থাকে। তো পশু খাদ্য সংরক্ষণ করা হয়। এছাড়াও কি হয়, তোর গমের খড় আছে, সেই গমের খড় বা লেগুম জাতীয় যে ডাল জাতীয়, যে এটা আমরা একটু আগে পড়ে আসলাম, তো সেই শস্যেরও খড় কিন্তু পশু খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। তো এই হচ্ছে কি এগুলো খড়গুলো দেখো দেখতে যে শুকানোর পরে কিন্তু এরকম মনে হবে। এবং গরুকে কিন্তু এগুলো কি করা হয়, যে যখন থাকে না ঘাস, তখন কিন্তু হচ্ছে গিয়ে এই খড় কে সারা বছর কিন্তু সংরক্ষণ করে খাওয়ানো যায়। তো এরপরে চলো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে তোমাদের সাইলেজ কি, এবং সাইলেজ কিভাবে তৈরি করা যায়। তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু আমাদের বাদ দেওয়া যাবে না। তাহলে সাইলেজটা কি আমরা একটু দেখি। সাইলেজ হচ্ছে তোমার সবুজ ঘাস প্রক্রিয়াজাত করে অক্সিজেন শূন্য অবস্থা, কোনো আর্দ্রতা থাকবে না, তখন গাভীর জন্য বিশেষ এক ধরনের খাবারকে বলা হচ্ছে কি সাইলেজ। বিশেষ এক ধরনের খাবার কি বলা হচ্ছে, সাইলেজ বলা হচ্ছে, যেটা কিনা কি অধিক পুষ্টিমান সমৃদ্ধ, অধিক পুষ্টিমান সমৃদ্ধ। তো আমরা দেখি যে এটা আসলে কি। তো আসলে কি যে মানে তোমার হচ্ছে যে হেটা, হেটা আর সাইলেজটা কি মোটামুটি একই রকম। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি জাস্ট সংরক্ষণ প্রক্রিয়াটা আলাদা, কিন্তু আমরা হচ্ছে গিয়ে দেখবো যে তোমার প্রক্রিয়াগুলো কিন্তু একই রকম। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি যে প্রক্রিয়াটা কি আছে, যে আদর্শ সাইলেজ যখন আমরা মানে হচ্ছে কি তৈরি করবো, সেই ক্ষেত্রে যে তোমার আমরা হের ক্ষেত্রে দেখেছিলাম ময়েশ্চার বা আর্দ্রতা 15% বেশি থাকতে পারবে না, ঠিক আছে। আর সাইলেজের ক্ষেত্রে কি, সাইলেজের ক্ষেত্রে ময়েশ্চার বা আর্দ্রতা হচ্ছে 60 থেকে 70% কম। হ্যাঁ, 60 থেকে 70% কম অথবা বেশি ময়েশ্চার থাকা যাবে না। তাহলে এদিক থেকে কিন্তু কি এটা এটা পার্থক্য, যে সেটা ময়েশ্চার 15% বেশি থাকবে না হে বা খড়। আর তোমার হচ্ছে সাইলেজের হচ্ছে কি 60 থেকে 70% ময়েশ্চার বা আর্দ্রতা বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে এখানে কি হতে হবে, গাছগুলোর যে সম্পূর্ণ বায়ু শূন্য অবস্থা রাখতে হবে, কোনো রকম অক্সিজেন থাকতে পারবে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এই অক্সিজেনটা না থাকার কারণে আমরা গর্ত করে করেন অথবা ড্রামে, এই ড্রামে নিয়েও আমরা কি করতে পারবো, গর্তের পরিবর্তে সেখানে কি করবো, এখানে এটা রাখতে পারবো। অথবা বড় চারকোনা আমরা একটা ইটের সিমেন্টের ঢালাই দিয়ে একটা পিট করতে পারবো। সেই পিট করেও সেইখানে আমরা কি করতে পারি, সাইলেজ তৈরি করতে পারি। কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে যেন কোনোভাবেই তোমার হচ্ছে সেখানে বায়ু প্রবেশ না করতে পারে, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এর জন্য কি করতে হবে আমাদেরকে, যাতে বায়ু প্রবেশ করতে না পারে, জন্য শক্ত পলিথিন বা কালো পলিথিন আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করব, ছোট ছোট সবুজ গাছ, ছোট ছোট সবুজ গাছ আমরা কি করব, যেগুলাকে কেটে দিব। কেটে নেওয়ার পর এই গাছগুলোকে ছোট ছোট করে কাটবো। হুম,
গাছগুলো ছোট ছোট করে কেটে তারপরে এই গাছগুলোকে পর্যাপ্ত পরিমাণ আমরা চাপ দিয়ে সেগুলোকে সাজিয়ে রাখা যাবে। এরপরে প্রয়োজনীয় হচ্ছে কি আমরা চিটা গুঁড়ো ব্যবহার করতে পারবো, যাতে করে কি হয় এই শাইলিজের মধ্যে সুন্দর একটা চমৎকার একটা গ্রান আসে চিটা গুঁড়ো। তো প্রতি আমরা 100 কেজি তোমার ঘাসের মধ্যে তোমার 2.5 থেকে 5 কেজি পর্যন্ত চিটা গুঁড়ো ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে কি করতে হবে, যে খেয়াল রাখতে হবে যেন বায়ু উষ্ণ, একই কথা যে আমাদের যাতে কি হয় যে বায়ু উষ্ণ থাকে, পলিথিনের মধ্য দিয়ে যেন কোনো রকম ছেঁড়া না থাকে আর বায়ু প্রবেশ করতে না পারে। তো এই জন্য আমরা কি করব, যে যখন সবুজ গাছটা বেশি উৎপাদন হবে যে সময়টায়, সেটিকে আমরা নষ্ট না করে কি করব, ভবিষ্যতের জন্য, বিশেষ করে হচ্ছে তোমার শীতকালের জন্য। তো শীতকালের কথা বিবেচনা করে আমাদের কতটুকু সাইলেজ প্রয়োজন হতে পারে সেই জিনিসটা আমরা আমরা আগে হিসাব করে নেব। তারপরে হচ্ছে কি যে মোটামুটি আমাদের যে ময়েশ্চার যেটা দেখলাম 35 থেকে 40% যাতে থাকে, যাতে কি এটা যে ঘাসের তুলনায় যেন কি কম প্রয়োজন হয়ে থাকে। তো সাজেশন হচ্ছে কি যে ঘাসের তুলনায় কিন্তু কম প্রয়োজন হয় ওদের শরীরের জন্য। তো এই হচ্ছে আমাদের সবুজ ঘাস, বাকি সাইলেজ তৈরির প্রক্রিয়া। তো আমরা এটাকে দেখলাম। তো এটাকে যদি আমরা মোটামুটি জাস্ট সংক্ষেপে একটু বলি আগের মতো, যে সবুজ ঘাস যখন বায়ু শূন্য অর্থাৎ অক্সিজেন শূন্য অবস্থায় রাখা হয়, তখন অক্সিজেনের অনুপস্থিতিতে কাজ করতে পারে এমন ব্যাকটেরিয়া গুলো কি করে সবুজ ঘাসের যে সুগার সেটাকে ফার্মেন্টেশন প্রক্রিয়া বা গাজন প্রক্রিয়া করে সেই ল্যাকটিক অ্যাসিডে পরিবর্তন করে ফেলে। তাহলে ফলে কি হয়, তখন পিএইচ কমে যেতে শুরু করে। তো আমরা তো এই ব্যাপারগুলো জানি যে পিএইচ কমে গেলে কি হয়, ব্যাকটেরিয়ার কার্যক্ষমতা এমনিতেই কমে যায়। সেই জন্য কি হয় যে ব্যাকটেরিয়া গুলো হচ্ছে তখন কাজ করতে পারে না। এই সময়টা পিএইচটা তখন কি হয় 4 থেকে 5 এর মধ্যে চলে আসে। তখন এই ব্যাকটেরিয়া গুলো কি করে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা বন্ধ করে দেয়। তো মোটামুটি এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটা হচ্ছে সময় লাগে তোমার 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। তো এরপরে কি হয় যে মোটামুটি তোমার একটা মানে তোমার হচ্ছে উপযুক্ত ভাবে সেই সাইলেজটা কি হয়, সাইলেজটা তৈরি হয়ে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের হচ্ছে গিয়ে আজকে তাহলে আমরা যে শিখে নিলাম সেটা কি, যে পশুর খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া বা সাইলেজ তৈরি প্রক্রিয়া সম্পর্কে জেনে নিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি করবে, অবশ্যই এটা গল্পের মতো করে একটু শুনবে এবং বই থেকে পড়ে নেবে। আশা করছি তোমাদের হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।